দর্শক, খেলাধুলা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে স্বাগত। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ হকির বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে। উই লাভ স্পোর্টসে আজ অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন জাতীয় হকি দলের কোচ মাহবুব হারুন এবং সহসভাপতি খাজা রহমতুল্লাহ। স্বাগত উই লাভ স্পোর্টসে। কেমন আছেন আপনারা? ভালো। এশিয়া কাপ বাছাই, জাতীয় দলের সাফল্য এবং সেপ্টেম্বরে দেশের মাটিতে এশিয়া কাপ, হয়তো তারিখটা একটু এদিক সেদিক হতে পারে, কেমন সম্ভাবনা দেখছেন? আমি কোচ দিয়ে শুরু করছি। জি, আপনি একটু বলেন যদি। অ্যাকচুয়ালি আমরা একটু পুরোনো দিকে যাই। 2016 হকি মৌসুম যেটা আমাদের ভালোই কেটেছে, সব দল নিয়ে লিগ হয়েছে। আমরা জাতীয় দল দুইটা টুর্নামেন্টে পার্টিসিপেট করেছি এবং দুটাই আশানুরূপ রেজাল্ট। আন্ডার 21 ঢাকার মাঠে, যেটা আন্ডার 18 ঢাকার মাঠে যেটা হয়েছে সেটাও বাংলাদেশ ভালো খেলেছে, সবাই আপনারা দেখেছেন। সব মিলিয়ে হকি 2016 আমাদের ভালো কেটেছে। এবং আগামীতে যে আমাদের জানেন যে আগামীকাল থেকে আমাদের জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে, যেটা এশিয়া কাপ না, আমরা রাউন্ড 2 যেটা ঢাকা হবে মার্চে, সেটার জন্য শুরু হচ্ছে। সো সব মিলিয়েই আশা করছি যে ভালো হবে। খাজা ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো আসলে কেমন সম্ভাবনা দেখছেন, এবং এশিয়া কাপে বাছাই আমরা টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলাম, সেখান থেকে এশিয়া কাপ হোস্ট করছি আমরা, কত বড় একটা দায়িত্ব, এবং সেই জায়গা থেকে আমরা যদি সেরা 6-এ থাকি, এটা কোনো সুবিধা পাবো কিনা? 6 বা 7 থাকলে এটা খুব একটা বেশি সুবিধার মানে তারতম্য হবে বলে আমি মনে করি না। এশিয়া কাপে যেহেতু নিজেদের গ্রাউন্ডে খেলা, এবং আমি মনে করি যে হোম গ্রাউন্ডের একটা সাপোর্ট তো থাকবেই। সো এই সুযোগটা নেওয়া উচিত বাংলাদেশের। সেই জায়গা থেকে ওয়ার্ল্ড রাউন্ড ট্যুর ব্যাপারটা যদি একটু যোগ করেন, বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড রাউন্ড 2 আমরা এই পর্যন্ত বিগত সময় যতবার খেলেছি, কোনো সময় আমরা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারি নাই। তো এবার মানে একটা সুবর্ণ সুযোগ আছে বলে আমি মনে করি। কারণ যেহেতু আমাদের দেশে খেলা হচ্ছে, এটার একটা প্লাস পয়েন্ট তো রয়েছে। এবং গ্রুপিংটা যেটা হয়েছে, আমাদের গ্রুপে যে টিমগুলো রয়েছে, কানাডা, ফিজি, ওমান, বাংলাদেশ। সো আমি মনে করি যে বাংলাদেশ অবশ্যই সেমিফাইনাল পর্যন্ত যাওয়া উচিত, গ্রুপিং যে পর্যায়ে আছে। এবং যদি সেমিফাইনালে কোনো রকম আমি মনে করি অঘটন ঘটাতে পারে, তাহলে বাংলাদেশ, আমি মনে করি এটা একদম অসম্ভব সেটাও আমি বলবো না, সম্ভাবনা আছে, বাট সম্ভাবনার একটু ক্ষীণ, সম্ভাবনা যে নাই তা না। তো সেটা যদি সেমিফাইনালে যে কোনো ঘটনার সুযোগ নিতে পারে, সেক্ষেত্রে থার্ড রাউন্ডে ওঠার একটা সুযোগ, আমি মনে করি ক্ষীণ সুযোগ যদিও সেটা, বাট আমি মনে করি যে একটা সম্ভাবনা কিছুটা হইলেও থাকে। সেই জায়গা থেকে যদি আমরা থার্ড রাউন্ডে উঠি, এশিয়া কাপের আয়োজনটা কি একটু পিছিয়ে যাবে? মাহবুব ভাই বলছিলেন যে সম্ভাবনা কি আছে কিনা। থার্ড রাউন্ডের এখন শিডিউলের উপর অনেক কিছু নির্ভর করবে। সো ওই শিডিউলের উপর, আর এশিয়া কাপটা আপনার ওরা প্রাথমিকভাবে এই ডেটটা আমাদেরকে দিয়েছে, এটা একটু ফ্লেক্সিবল আছে ডেটটা। সো এটা সেপ্টেম্বরের 30 তারিখ থেকে শুরু হওয়ার কথা। বাট এটা আমরা তাদের রিকোয়েস্ট করলে এটা আমরা কিছুটা সময় আগে পিছিয়ে করে নাও, খুব একটা সমস্যা হবে না বলে আমি মনে করি। আচ্ছা, দলটাকে দেখছেন অনেকদিন ধরে, এই দলের আসলে সম্ভাবনা কতটুক, আর কোন ধরনের অন্তরায় কি আছে যে সম্ভাবনা? অ্যাকচুয়ালি যে গ্রুপটা হয়েছে, এখান থেকে আমরা যদি গ্রুপ, এখানে কোয়ার্টার ফাইনাল আছে আর কি, আমাদের এই রাউন্ড 2 যেটা সিস্টেম আর কি, আপনার 4টা দলেরই সুযোগ থাকবে সেমিফাইনাল খেলার। রাইট। সো এখানে গ্রুপের ফার্স্ট, সেকেন্ড, থার্ড ব্যাপার না, আপনার সেমিফাইনাল রাউন্ড, কোয়ার্টার ফাইনাল রাউন্ড হলো মেন। সো আমরা যদি এখানে গ্রুপ ফার্স্ট অথবা সেকেন্ড হতে পারি, তাহলে ওই পাশে ওই বি গ্রুপে যারা আছে তাদের সাথে আমাদের সেমিফাইনাল খেলাটা সহজ হবে, সেকেন্ড লাস্টের সাথে হবে। সো আশা করি, আমার মনে হয় না খুব একটা হবে, যেহেতু ওই পাশে আপনার ঘানা আছে এবং ইজিপ্ট, এই দুইটা টিমই, চায়না আছে, ভালো টিম। সো ঘানা অথবা ইজিপ্টের সাথেই আমাদের সেমি কোয়ার্টার ফাইনাল পড়বে। সো আমার মনে হয় না সেমিফাইনাল খেলতে খুব একটা অসুবিধা হবে। আর র্যাঙ্কিং এর ব্যাপারটা যদি একটু যোগ করেন। র্যাঙ্কিং এখানে আমাদের থেকে 4টা টিম উপরে, চায়না, ইভেন ওমানও আমাদের থেকে র্যাঙ্কিং উপরে, ইজিপ্ট, কানাডা, এরা সবাই আমাদের উপরে, আর বাকিগুলো ফিজি, এরা আমাদের নিচে। সেই জায়গায় আসলে সম্ভাবনাটুকু কি আমরা দেখতে পাই? ওমানকে তো আমরা আগেও হারাতাম, আপনি তো এটা নিজেও জানেন। ওমানরে আমরা অতীতে কিন্তু বিশাল ব্যবধানে হারিয়েছি বলবো আমি। এবং লাস্ট আমি মনে করি 2টা টুর্নামেন্টে ওমান তাদের খেলার যথেষ্ট ডেভেলপ করেছে, এবং আমাদের সাথে তাদের ফাইটটা খুব ভালো হচ্ছে এখন। আর যেহেতু আমাদের এখানে আমি বলেছি যে আমাদের ক্রাউড থাকবে, আমাদের মাঠ থাকবে, আমাদের
সো এখানে প্লাস পয়েন্ট তো অবশ্যই আমাদের থাকবে। সো এখানে এই সুযোগটা আমরা কার্যকর করতে পারবো বলে আশা করি। তো আমরাও এই ওয়ার্ল্ড রাউন্ড 2 এর যে ক্যাম্প চলবে, ক্যাম্পটা তো মোটামুটি প্রায় 3 মাস, না রাউন্ড 2 মাস, 2 মাসের মতো চলবে। এর মাঝে কি আমরা আবার কোথাও একটা টুর্নামেন্ট বা কোনো ধরনের আমরা চেষ্টা করছি, এটা আমরা চেষ্টা করছি। স্পন্সর পাওয়ার সাপেক্ষে এটা অবশ্যই অনেকখানি নির্ভর করবে। এটা হয় মেবি এটা সাউথ আফ্রিকার একটা চিন্তা রয়েছে, তা না হলে আমরা অলরেডি মালয়েশিয়ার সাথেও আমাদের যোগাযোগ চলছে। মালয়েশিয়ার টিমরও আমরা ঢাকাতে নিয়ে আসা যায় কিনা ওই চেষ্টাটাও আমরা চালাচ্ছি। আর অনূর্ধ্ব 18 এশিয়া কাপ সফলভাবে আয়োজন করেছেন, বাংলাদেশ সেকেন্ড হয়েছে বা রানার আপ হয়েছে, সেটা তো একটা বড় অর্জন। এটাকে কিভাবে দেখছেন আসলে? জুনিয়র লেভেলটা কিন্তু আমাদের সবসময় আমরা মোটামুটি একটা সম্মানজনক রেজাল্ট করছি। আপনার আন্ডার 16 বলেন, আন্ডার 18 বলেন, ইন্ডিয়া পাকিস্তান টিমগুলির সাথে কিন্তু আমরা শোল্ডার টু শোল্ডার ফাইট করতে পারি। কারণ আমি মনে করি যে আমাদের আন্ডার 16, আন্ডার 18 যে লেভেলে আমরা প্রশিক্ষণটা চলতেছে, ইটস ওকে, বাট আফটার আন্ডার 18 যে প্রশিক্ষণটা আমার দরকার, সেই প্রশিক্ষণটাতে কিন্তু আমরা আমাদের ছেলেদের দিতে পারছি না, যার জন্য পরবর্তীতে সময় আমরা দেখা যায় ইন্ডিয়া পাকিস্তান থেকে আমাদের দূরত্বটা বেড়ে যাচ্ছে। সো এই জায়গাটাতে আমাদের কাভার করতে হবে, এই জায়গাটাতে আমাদের লং টাইম প্ল্যানিং নিতে হবে, আমাকে এখানে হাই প্রোফাইল কোচিংয়ের ব্যবস্থা করতে হবে, তাহলে আমরা এটা ওভারকাম করতে পারবো, আদারওয়াইজ সম্ভব হবে না। কোচ হিসেবে আপনি আসলে কিভাবে দেখছেন অনূর্ধ্ব 18 দলটাকে যদি আমরা ন্যাশনাল লেভেলে নিয়ে আসতে চাই, আসলে কি প্রসিডিউর থাকা উচিত? অনূর্ধ্ব 18 তো ন্যাশনাল লেভেলে নেওয়া যাবে না, এটা নিলেও মানে ধীরে ধীরে আসবে তারা, অবশ্যই তারা ন্যাশনাল টিমে খেলবে। ইভেন লাস্ট টিম যেটা খেলছে এখানেও আশরাফুল, রুম্মান দুজন ছিল আন্ডার 18 প্লেয়ার। সো হয়তো এই রাউন্ড 2 টুর্নামেন্টে আরও 2-1 হয়তো ঢুকবে, কিছু সিনিয়র করে। এখানে যারা কোচিং স্টাফ আমার সাথে যারা ফরেন কোচ আছে, হয়তো আজকেই তারা আসবেন। অলিভার কার জানেন আপনি যে রাউন্ড 2 জন্য তাকে হয়তো আজকেই কালকের মধ্যে চুক্তি করবেন। আমরা কি মেয়াদটা আরো বাড়াচ্ছি খাজা ভাই? এশিয়া কাপ পর্যন্ত হয়তো 10 তারিখে ওর আসার কথা, আসলে আমরা চাচ্ছি ওরে এশিয়া কাপ পর্যন্ত আমরা এক্সটেনশন করতে চাচ্ছি, যাতে এই সময়টা কন্টিনিউ আমার এই ওয়ার্ল্ড হকি লিগ প্লাস এশিয়া কাপের জন্য আমাদের টিমটা ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। শুধুই কি অলিভার কার্স থাকবেন না পিটার গেরহার্ডও উপদেষ্টা হিসেবে থাকবেন, বা অন্যরা যারা? আপাতত শুধু অলিভার থাকবে। অলিভার থাকবেন, অলিভার থাকবে, এবং যেটা টুর্নামেন্টের সময় হয়তো ভিডিও অ্যানালাইসিস থাকবে, এবং প্র্যাকটিসের সময় যখন অনুশীলন চলবে বিকিসপিতে তখন হয়তো লোকাল ভিডিও অ্যানালাইসিস, লোকাল ভিজিও থাকবে। কিন্তু যখন টুর্নামেন্ট চলবে তখন ওর প্ল্যান যে ও বিদেশ, মানে ওর যে আমাদের যে ভিডিও অ্যানালাইসিস ছিল আকিম, ওকে তখন সে নিয়ে আসবেন। তো সেই হিসেবে আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি যে ক্যাম্পটা চলবে ওখানে আসলে আমরা কি কি বিষয়ে আসলে গুরুত্ব দিব, বা বিপক্ষ দলগুলো নিয়ে কি আমরা কোনো ধরনের পর্যালোচনা করব কিনা, তাদের ভিডিও অ্যানালিসিস দেখব কিনা, বা কি ধরনের প্রক্রিয়ার মধ্যে? এটা তো ক্যাম্প চলাকালীন সবসময় থাকে যে প্র্যাকটিস সেশন, এরপরে একটা ভিডিও সেশন থাকে, ডেলি থাকে। সো সেইখানে আমরা অন্য টিম কিংবা প্লেয়ার কিভাবে ভুল করলো, যেটা কোচ চাচ্ছে যে তুমি এইভাবে প্র্যাকটিস করো, যদি ওটা ভিডিওতে তার ভুলটা দেখাই দেওয়া হয় এবং সেইভাবে নেক্সট প্র্যাকটিস করানো হয়। সেই জায়গা থেকে যদি আরেকটু যোগ করি, আপনি পিটার গেরহার্ডের সাথেও আগে কাজ করেছেন, এখন অলিভার কার্সের সাথে কাজ করছেন, আসলে তারা কোচিং স্টাফ হিসেবে কেমন, আর তাদের সাথে আসলে আমাদের খেলোয়াড়রা কেমন মিক্স আপ করছে, আর আপনি কিভাবে তাদেরকে মূল্যায়ন করছেন? অ্যাকচুয়ালি আমরা যে আপনার লাস্ট যে আমরা ক্যাম্প করেছিল জার্মানি, পোল্যান্ড এবং অস্ট্রিয়ার সাথে আমরা 8টা প্র্যাকটিস ম্যাচ খেলেছি, সেখান থেকে ছেলেরা অনেক উপকৃত হয়েছেন, এবং যার প্রভাব কিন্তু এশিয়া কোয়ালিফাইং রাউন্ড যেটা খেলা হয়েছে এশিয়া কাপ, সেখানে হংকংয়ে কিন্তু প্রত্যেকটা আমাদের যারা অফিসিয়াল গেছেন, যারা জার্নালিস্ট গেছেন, তারা বলছে যে হ্যাঁ খেলার ধরনটা চেঞ্জ হয়েছে। সো যদি এরা থাকে, অলিভার যদি থাকে আগামী কিছুটা হলেও ইউরোপিয়ান স্টাইলে হকি খেলতেছে এখন আমাদের ছেলেরা। খাজা ভাই, আপনার কাছে জানতে চাইবো, অস্ট্রিয়া বা পোল্যান্ডের সাথে ম্যাচগুলো খেলা, জার্মানিতে থাকা, আসলে এই প্রক্রিয়াটা আসলে আমরা কি আবারও করতে পারি কিনা, এরকম 1 মাসের একটা সফর বা একটা? এগুলো করা যাবে, এটা করা যাবে, কারণ এখানে আবার আমার কোচের ব্যাপারটা রয়েছে। এখানে যদি আমরা ওখানে যে লম্বা কোনো সময় ধরে খেলার পরিকল্পনা করি, সেক্ষেত্রে আমি মনে করি পিটারকেও সেক্ষেত্রে ইনভলভ রাখতে হবে, কারণ পিটারের বিভিন্ন ক্লাবগুলির সাথে তার সম্পর্কটা খুবই ভালো, এবং আমাদের ছেলেদের বিভিন্ন ক্লাবে যে খেলানোর যে ব্যবস্থাগুলো করা হয়, এটা কিন্তু মোটর পিটারের মেইন কন্ট্রিবিউশনটা। সো সেক্ষেত্রে তাকে ইনভলভ রাখতে হবে যদি এটা করতে হয়। তো অলিভার কার্স, পিটার গেরহার্ড সহ
আমরা মোটামুটি সবাইকে আর পাচ্ছি না এই সামনের এই সবাইকে একসাথে পাচ্ছি না। সে আমরা এরপরও আমরা 7টি লক্ষ্য স্থির করেছিলাম যেগুলো নিয়ে আমরা কাজ করব। তো এই লক্ষ্যগুলো নিয়ে যদি একটু বলেন আসলে কি লক্ষ্যে আমরা এগোচ্ছি হকিকে নিয়ে। দেখুন, হকি আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো প্রথমে নিতে হবে। নিতে গেলে সেই ক্ষেত্রে আমাদের একটা বিশাল বাজেটের ব্যাপার চলে আসে। আমরা গভর্নমেন্ট থেকে অবকাঠামোগত সহযোগিতা পাচ্ছি, বাট আমাদের ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য কিন্তু তেমন একটা সহযোগিতা আমরা পাচ্ছি না। ইদানিং একটা হচ্ছে তৃণমূলের প্রোগ্রাম, এই ফার্স্ট আমরা এই ধরনের একটা প্রোগ্রাম পাচ্ছি। এটা অবশ্যই কার্যকর একটা পদক্ষেপ আমি বলবো। বাট আমরা সেটাও কিন্তু বাজেটের কারণে আমরা 20টা ডিস্ট্রিক্ট নিয়ে করতে হচ্ছে আমাদেরকে। বাট এটা যখন আমরা 64 ডিস্ট্রিক্ট নিয়ে করতে পারবো, সেটার একটা এফেক্ট অবশ্যই আমাদের এখানে থাকবে। এবং আমাদের যে এখন ইন্টারন্যাশনাল লেভেলে যে আমাদের এখন র্যাঙ্কিংটা আছে, আপনি জানেন যে আমাদের এখন 32-এ আছি আমরা। বাট এটা স্টেপ বাই স্টেপ আগায় নিয়ে আসতে হবে। এটা ডিপেন্ড করবে আপনার যে টুর্নামেন্টগুলি আছে। আপনার এখানে আবার টুর্নামেন্টগুলির ক্যাটাগরি রয়েছে, বড় মানে হাই লেভেলের টুর্নামেন্ট যেগুলি, ওগুলি ধরনের ভালো রেজাল্ট করলে ওখানে মার্ক থাকে এক ধরনের, ছোটোখাটো টুর্নামেন্টগুলোতে থাকে আরেক ধরনের। সো ওয়ার্ল্ড হকি লিগটা হলো FIH এর সর্বোচ্চ টুর্নামেন্ট। সো এখানে যদি আমরা সেমিফাইনাল লেভেলের পর্যন্ত যেতে পারি, আমি মনে করি আমাদের র্যাঙ্কিং অনেকখানি আগে আসবে। সো আমরা সবচেয়ে বড় জিনিস যেটা, যে এটা ছাড়াও ছেলেদের সারা বছর ক্যাম্পে রেখে খেলার ব্যবস্থাটা করাতে হবে, এটা সবচেয়ে বেশি জরুরি। আর ক্যাম্পে ছেলেদের শুধু রাখলে হবে না, সেখানে ছেলেদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে। কারণ আপনি একটা ছেলেকে যদি ফুল কনসেন্ট্রেশন মাঠের মধ্যে রাখতে না পারেন, ছেলে যদি মাঠে প্র্যাকটিস করার পর তাকে চিন্তা করতে হয় আমাকে অফিসে যেতে হবে, আমাকে বাজারে যেতে হবে, এই চিন্তা করতে হয়, তাহলে কিন্তু তার থেকে আপনি পাবেন না কোনো কিছুই। তাকে যদি আমরা ফাইন্যান্সিয়ালি সেই সাপোর্টটা দিতে হবে, যখন তাকে ফুল টাইম ক্যাম্পে রাখার চিন্তাটা করবেন আপনি, তাহলে কিন্তু সে ফুল কনসেন্ট্রেশনটা আপনার মাঠে দিতে পারবে। আপনি প্লেয়ার বেস্ট পারফরমেন্সটা যখন তখন আপনি উঠাই নিয়ে আসতে পারবেন, দেন আপনি তার ডেভেলপমেন্ট কার্যক্রমগুলিও তখন আরও বেশি করে আমাদের এখানে সেটা রেজাল্টটা নিয়ে আসতে পারবে। সেই জায়গা থেকে আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা তো টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে অনেক কাজ করি। আমরা একটা কথা বা একটা টার্ম আছে ফুড সায়েন্স, আমরা কি ওইটাতে গুরুত্ব দিচ্ছি যে ইউরোপিয়ান দলগুলো বা লাতিন দলগুলো বা জাপান, কোরিয়া, এরা হকিতে অনেক বেশি ফাস্ট, এই জন্য তাদের ফুড সায়েন্সটা অনেক স্ট্রং। আমরা কি ও ধরনের কোনো প্রক্রিয়া আছে আমাদের খেলোয়াড়দেরকে ভালো মানের খাবার বা নির্দিষ্ট ক্যালোরি দেয়া? অ্যাকচুয়ালি একটা ন্যাশনাল টিমে ক্যাম্পে যখন হয় তখন মোটামুটি ভালোই থাকে খাবার, কোনো প্লেয়ার কমপ্লেন করে না। তারপরেও ফেডারেশন যথাসাধ্য চেষ্টা করতেছে যে যাতে এদিক দিয়ে ফুড সাইডে ভালো থাকে। এবং বিকেএসপিতে জানেন যে বিকেএসপিতে ওদের আবাসন ক্যাম্প এবং টোটালটাই কোনো অন্যদিকে কোনো চিন্তা থাকে না খেলোয়াড়দের, প্র্যাকটিস রুম এবং ভিডিও এই থাকে। সো খাবারের মান ভালোই আছে বলবো। এটা অ্যাকচুয়ালি খেলোয়াড়রাও কিছু করে এখানে যে আমাদের এটা দেন, আজকে ওটা দেন, ওই অনুযায়ী যে ক্যাম্প কমান্ডার থাকে সেইভাবে অ্যারেঞ্জ করে। আর সেক্ষেত্রে খাজা ভাই বলছিলেন আমরা কি ওই আর্থিকভাবে আসলে যথেষ্ট সচ্ছল যে আমরা খেলোয়াড়দেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিতে পারবো বা দিতে পারছি? না, ফেডারেশন এখন যেটা দিচ্ছে আমি মনে করি সেটা পর্যাপ্ত না। কারণ আমাদেরও অনেক সীমাবদ্ধতার মধ্যে অনেক কাজ করতে হয় এবং স্পন্সরদের এই ক্ষেত্রে আগে আসাটা হলো সবচেয়ে বড় জরুরি। কারণ আমরা যখন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করি, আপনার ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলির জন্য আমরা স্পন্সর পাচ্ছি। বাট আমি যখন ক্যাম্প করব, ক্যাম্পের জন্য যদি কোনো স্পন্সরের কাছে যাই যে আমি ক্যাম্প করব, স্পন্সররা কিন্তু সেভাবে আগায় আসে না। কারণ এখানে সে তার নিজস্ব মাইলেজটাকে দেখছে। কারণ একটা টুর্নামেন্টে সে যে প্রচারটা পাবে, একটা ক্যাম্পে কিন্তু সেই ধরনের প্রচারটা পাচ্ছে না। সো এটা একটা আমাদের জন্য বড় সমস্যা। আপনি দেখবেন ইন্ডিয়া টিম বা পাকিস্তান টিম, ওদের যে কর্পোরেট অফিসগুলো আছে তারা কিন্তু আপনার ওদের লং টার্মের জন্য ওদেরকে করে, যেমন সারা ইন্ডিয়া টিমের কিন্তু সারা বছর ন্যাশনাল টিম স্পন্সর করে যাচ্ছে, ইওর টিম ন্যাশনাল টিম স্পন্সর করে যাচ্ছে। সো আমার বাংলাদেশ টিমের জন্য যদি আমরা ওই ধরনের একটা কর্পোরেট অফিসটা আমরা পেয়ে যাই আমাদের সাথে, যারা আমার ন্যাশনাল টিমের দায়িত্ব নিতে রাজি আছে, আমি মনে করি আমি হকি খেলোয়াড় ছিলাম বা আমি হকি ফেডারেশনের কর্মকর্তা বলে আমি বলছি না কথাটা। এটা আমি কোনো যদি আমাদের 10 ইয়ার্সের জন্য আমাদের সাথে ইনভলভ হবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো বাংলাদেশের জন্য ওয়ার্ল্ড কাপ খেলা কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না।
এটা নিশ্চিতভাবে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যাওয়ার মতো অবস্থা তৈরি করতে পারবে। আমাদের ছেলেদের ট্যালেন্ট আছে, আমাদের সংগঠক আছে, আমাদের কোচ আছে। এখানে কিছু দরকার হইলো আপনার বসা মাজা করা একটু, তাহলে আমি মনে করি যে আমাদের সব দিক দিয়ে আগায় যাওয়ার একটা সম্ভাবনা আছে, যদি আমরা আমার ন্যাশনাল টিমের জন্য একটা লং টার্মের জন্য আমি একটা পাই, স্পন্সর পাই। আমরা আবারও আলোচনায় ফিরবো, একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, উইলা স্পোর্টসে এখন একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরই, সঙ্গেই থাকুন। উইলা স্পোর্টসে আবারও স্বাগত। দর্শক, উইলা স্পোর্টসের আজকের আয়োজনে আমরা শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনকে। দেশীয় ফুটবলের জীবন্ত কিংবদন্তিকে নিয়ে দেখে নিব একটি প্রতিবেদন। কাজী মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশের ফুটবলের জীবন্ত এক কিংবদন্তির নাম। ফুটবল যার জীবন, ধ্যান, জ্ঞান। জন্ম 23 সেপ্টেম্বর 1953 সালে। পিতা কে এম শফি ছিলেন ব্যবসায়ী, মাতা সিমকি শফি গৃহিণী, 2 ভাই 1 বোন। 1972 সালে বিয়ে করেছেন। স্ত্রী ইমা সালাউদ্দিন গৃহিণী, 1 ছেলে 1 মেয়ের জনক কাজী সালাউদ্দিন। বিএএফ শাহিনী স্কুলে পড়াশোনা শুরু। ম্যাট্রিক পাশ করেছেন 1969 সালে। এরপর ঢাকা কলেজ, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষ করেন। ফুটবলার হয়েও খেলোয়াড়ি জীবন শুরু ক্রিকেট দিয়ে। 1968 সালে শক্তিশালী আজাদ বয়েজের হয়ে ঘরোয়া ক্রিকেট লিগে খেলেছেন তিনি। 70-এর শুরুর দিকে 2 বার জাতীয় ক্রিকেট দলে খেলার জন্য ডাক পান, তবে পরে মনোযোগ দেন ফুটবলে। 1970 সালে যোগ দেন ঢাকা মোহামেডানে। এরপর স্বাধীনতা যুদ্ধের সময় খেলেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে। ফুটবলের কারণে জেলও খেটেছেন তিনি। ঘটনাটা 1982 সালের সেপ্টেম্বরে। আবাহনী মোহামেডানের মধ্যকার খেলায় রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ থেকে সৃষ্ট গোলযোগের দায় চাপানো হয় সালাউদ্দিন সহ 3 ফুটবলার হেলাল, চুন্নু ও আনোয়ারের উপর। এরপর তাদেরকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। তাদের বিরুদ্ধে সামরিক আদালতের দেওয়ার অভিযোগপত্রে বলা হয় সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন তারা। সেই ঘটনার প্রকৃত রহস্য আজও সকলের কাছে অজানা। কোচিং ক্যারিয়ারটাও সমৃদ্ধ সালাউদ্দিনের। খেলা ছেড়ে দিয়ে 1985 সালে আবাহনীর কোচ হন। 85 থেকে 88 সাল পর্যন্ত ছিলেন জাতীয় দলের কোচ। 1988-তে কোচিং একবার ছেড়ে দিলেও 1992-তে আবার ফিরে আসেন আবাহনীর কোচ হয়ে। আবাহনী ওই বছর লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। 1994 সালে মুক্তিযোদ্ধা ফুটবল ক্লাবের কোচের দায়িত্ব নেন। মুক্তিযোদ্ধা ওই বছর ফেডারেশন কাপ জিতে। সে বছর পিতার মৃত্যুর পর কোচিং ছেড়ে দেন। বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন বিদেশের পেশাদার লিগে অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশি ফুটবলার কাজী সালাউদ্দিন। দেখছিলাম লিজেন্ড ফুটবলার কাজী সালাউদ্দিনকে নিয়ে করা একটি প্রতিবেদন। আমরা আবারও আলোচনায় ফিরছি। খাজা ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি, হকি তো একটা ক্রাইসিস মাত্র কাটিয়ে উঠলো, হকি নিয়ে কতটুকু আশাবাদী আপনি একজন সংগঠক হিসেবে, একজন সাবেক খেলোয়াড় হিসেবে? দেখেন, সম্ভাবনা তো হকি, আমি মনে করি ক্রিকেটের পরে যদি আপনার গ্রুপ ইভেন্টের কথা বলেন, হকিরই একমাত্র টিম যারা ভালো কিছু করতে পারে বা ওয়ার্ল্ড লেভেলে যাওয়ার মতো সম্ভাবনাময় একটা টিম। বাট সেটা পরিচর্যা করার তৈরি এখন সবচেয়ে জরুরি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা আমরা যদি ঠিকমতো টিমটাকে পরিচর্যা করতে পারি, আমার মনে হয় এটা সম্ভব। আর আরেকটা জিনিস হলো আমাদের মাঠ একটা, আমাদের প্রতি বছরই খেলা কাটছাট করতে হয়। কারণ এক মাঠে আমার ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করলে দেখা যায় যে আমার লোকাল খেলা অনেক কাটছাট করে ফেলতে হয়। সো আমাদের এখানে 2টা মাঠ থাকা একান্ত জরুরি। আমরা তাহলে প্রচুর পরিমাণে খেলা দিতে পারবো আমরা, এবং যত খেলা হবে তত প্লেয়ার বের হবে, এবং আমাদের টপ লেভেলের প্লেয়ার যারা আছে তাদেরকেও আমরা যদি সারা বছর প্রশিক্ষণে রাখার ব্যবস্থা করতে পারি, সেই ক্ষেত্রে আমরা রেজাল্ট পাবো। আদারওয়াইজ কিন্তু সম্ভব হবে না। এবং আমি মনে করি এটা একটা সম্ভাবনা আছে, এবং আমরা যদি সবাই মিলেমিশে কাজ করতে পারি, আমার মনে হয় এটা একটা। সেই জায়গায় আমি আরেকটু যোগ করতে চাই, কিছু ক্লাবের সাথে একটা দ্বন্দ্বের মতো তৈরি হয়েছিল
সেই জায়গাটুকু কি হকি ফেডারেশন কাটিয়ে উঠতে পেরেছে, বা ক্লাবগুলো কি আবারও মানে একই কাতারে এসে যোগ দিয়েছে? না, ওটা ওই সমস্যা মিটেছে, ওই সমস্যা মিটে গেছে, এখন সবাই একসাথে খেলছে। এবং আমি বললাম না যে যদি সবাই সম্মিলিতভাবে কাজ করতে পারে তাহলে সম্ভাবনা আছে ভালো কিছু করার, আর যদি সম্মিলিতভাবে কাজ করতে না পারে তাহলে সমস্যা কাটানো সম্ভব হবে না। সেই অর্থে সামনে তো নির্বাচন মনে হয় আছে, আপনারা আসলে কতটুকু সম্ভাবনা দেখছেন যে একটা নির্বাচন, একটা ভালো কমিটি আসবে, ভালো উদ্যোক্তারা আসবে বা ভালো পৃষ্ঠপোষকরা আসবে, সবাই মিলে কাজ করার কতটুকু সম্ভাবনা দেখছেন সংগঠকদের সাথে? দেখুন, আমরা বেশ কয়েকজন সংগঠক মিলে আমরা চেষ্টা করছি যে আমরা অন্তত ঐক্যমতের একটা প্যানেল যাতে আমরা দিতে পারি, যাতে আমরা হকির জন্য সবাই কাজ করার একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে পারি। এখন ফাইনাল স্টেজ পর্যন্ত কি দাঁড়ায় এই মুহূর্তে বলা যাবে না, তবে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে। আমরা কিন্তু গতবারও অনেক চেষ্টা করেছি, এবং গতবার আমি যখন ক্যান্ডিডেট ছিলাম আমরা কিন্তু প্যানেল ডিক্লেয়ার দিইনি, যেহেতু আমি লাস্ট পর্যন্ত অপেক্ষায় ছিলাম যে আমরা ঐক্যমতে যাওয়া যায় কিনা। যখন আমাদের অপোনেন্ট তাদের প্যানেল ডিক্লেয়ার দিয়ে ফেললো, দেন পরবর্তীতে আমরা ডিক্লেয়ার দিই। আমি কিন্তু আমার প্যানেল লাস্ট পর্যন্ত অপেক্ষা করেছি যে যদি কোনো সমঝোতা নিয়ে আসা যায়। সো এবারও আমার এই উদ্যোগটা থাকবে। আমি মনে করি যে এ ব্যাপারে সবারই আগে আসতে হবে, শুধু দুই একজন আগে আসতে চলবে না, সবারই এই চিন্তাটা করতে হবে যে আমরা সম্মিলিতভাবে কাজ করলে আমাদের তাহলে হকির জন্য কিছু করা সম্ভব হবে। সেই জায়গা থেকে যদি আপনি আব্দুস সাদেককে নিয়ে কিছু বলেন, উনি সাধারণ সম্পাদক। সাদেক ভাই আমাদের বাংলাদেশে একটা লিজেন্ড হকি খেলোয়াড় ছিলেন। সো আমি আমার দেখা আমি বলবো, আমার মনে হয় সাদেক ভাইয়ের মতো প্লেয়ার এখন পর্যন্ত বাংলাদেশে আসে নাই, ভবিষ্যতে কবে আসবে সেটা সময়ই বলে দিবে। এবং খেলোয়াড় হিসাবে তার কোনো জুরি নেই, এবং সংগঠক হিসাবে আমাদের পাশে এখন থেকে কাজ করছেন এই বয়সও। কারণ আপনি জানেন না, তার কিন্তু একাধিকবার ওপেন হার্ট সার্জারি হয়েছে, তারপরও যেভাবে স্পোর্টসের আমাদের সময় দিচ্ছে এবং ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলি দেখার জন্য যাচ্ছে, আমি মনে করি যে এটা তার খেলার প্রতি জায়গায় ভালোবাসাটা, সেটারই একটা বহিঃপ্রকাশ। এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন আব্দুস সাদেকের কন্ট্রিবিউশন, এবং এখন উনি সাধারণ সম্পাদক পদে আছেন? অ্যাকচুয়ালি সাদেক ভাই তো অনেক সিনিয়র মানুষ। রহমত ভাই যখন অ্যাডক কমিটি হয়েছিল, রহমত ভাই উনি তখন সাদেক ভাইকে এনেছিলেন। সো উনি অনেক দিন পরে আবার স্পোর্টসের সাথে সংগঠক হিসাবে আছেন। এমনি তো আমাদের আবাহনী ক্লাবের সাথে থাকেন সবসময়। সো উনি যখন আমাদের গত লিগে যখন একটা সমস্যা হলো, কিছু ক্লাব তারা খেলবে না, তখন এই সাদেক ভাইকে আসার পরেই সব ক্লাবগুলো আবার একসাথে হয়ে খেলা শুরু হয়েছে। সো ওনাকে তো মানে সবার ঊর্ধ্বেই রাখতে হবে তাকে সংগঠক হিসাবে। আর আরেকটা জিনিস, সাদেক ভাই কিন্তু এর আগেও জেনারেল সেক্রেটারি ছিলেন, এবং তারপরে কিন্তু সে লম্বা সময় হকির সাথে ডিটাচ ছিলেন, হকির সাথে সম্পৃক্ত ছিলেন না। বাট আমাদের আবাহনী হকির সাথে সে সম্পৃক্ত ছিলেন, বাট হকি ফেডারেশনের সাথে দীর্ঘ সময় সে সম্পৃক্ত ছিলেন। বাট আমি যখন জেনারেল সেক্রেটারি হিসাবে ইলেকশন করলাম, তখনই সাদেক ভাইকে আমি অনেক রিকোয়েস্ট করে তাকে হকি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়ে আসি। তখনও আসতে চায় নাই, সো অনেক রিকোয়েস্ট করার পরে সে রাজি হয়, ইনভলভ হয় এখানে। সো তার সম্বন্ধে আমি একটা ইজ এ ভেরি নাইস পারসন, এটা একটা তার গুণ আমি মনে করি। নট অনলি শুধু ভালো খেলোয়াড়, সংগঠক, তার ব্যাপারটা আবার সব কিছু চমৎকার। সেই জায়গা থেকে আরেকটু যদি আরেকজনের নাম উঠে আসে, শফিউল্লাহ মনির, উনি এখন আসলে অনেকটুকু করছেন হকির জন্য, মানে আপনার মতামত কি তার ব্যাপারে? শফিউল্লাহ মনির সাহেব এবং সাদেক ভাই এক জায়গার এক ক্যাটাগরিতে না। শফিউল্লাহ মনির সাহেব ইনভলভ হয়েছে জাস্ট স্বল্প সময় ধরে, তিনি হকিতে তার উৎসাহ দেখাচ্ছেন, আমরা সেটাকে স্বাগত জানাই। সেটা অবশ্যই তার কন্ট্রিবিউশন আছে, সে এখন স্পন্সরও করছে আমাদের, এবং হকি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও আছে। এবং আমরা মনে করি যে যদি এখানে সম্মিলিতভাবে কাজ করতে হলে এখানে সহনশীলতার পরিচয় দিতে হবে আমাদের সবাইকেই, তাহলে আমরা এখানে সবাই সম্মিলিতভাবে কাজ করতে পারবো। সো আমি মনে করি সাদেক ভাই বা মনি সাহেব তারা যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকে, আমাদের হকির জন্য ভালো হবে। তো এই দলটা যে এখন আমরা ক্যাম্পে যাচ্ছি, তো আসলে তাদের সাথে সংগঠকদের আসলে, বা আপনি নিজেও একজন সংগঠক, আগের খেলোয়াড়, এখন অনেক দিন ধরে কোচ, খেলোয়াড়দের মধ্যে কেমন ধরনের উৎসাহ দেখছেন, বা তারা কি একদম সবটুকু দিয়ে খেলবে সামনের ওয়ার্ল্ড রাউন্ড 2 এবং এশিয়া কাপ দুইটা আসর আছে? অ্যাকচুয়ালি এখানে তো প্রত্যেক খেলোয়াড়ই যারা সিনিয়র তাদের একটু ভয় আছে যে আমি নেক্সট ক্যাম্পে থাকবো কিনা। সো ক্যাম্প যখন চলে সবাই সিনসিয়ারই থাকে, কারণ পিছন থেকে তো আরেকটা খেলোয়াড়
আসতেছে তার বিষয়ে, যেমন ধরেন সিনিয়র আছে অনেকেই, তাদের আন্ডার-18 আন্ডার-21 কিছু প্লেয়ার আছে যারা এখন সম্ভাবনা আছে যে সিনিয়র টিমে ঢোকার। সো ক্যাম্প যখন চলে সবাই খুব সিনসিয়ার থাকে। আশা করি যে মানে ক্যাম্পে কোনো হবে না, এবং এখান থেকে ফরেন কোচ আছে, আমি আছি, যারা সিলেকশন কমিটি আছে, সবাই মিলে যারা বেস্ট 18 সে 18 জনই টিমে সিলেক্ট হবে। আর বেস্ট 18 এর বাইরেও কি আপনারা কোনো ধরনের একটা পরিকল্পনা রাখবেন যেটা স্ট্যান্ড বাই একটা টিম থাকবে? এটা তো আছেই, যারা এ দল একটা খুবই জরুরি আমাদের জন্য, যে সিনিয়র টিমের পরে একটা এ দল আমাদের জন্য খুব জরুরি, সেটা ফেডারেশনের চিন্তা ভাবনা আছে যে এটা করবে তারা। সেক্ষেত্রে সাদেক খাজা ভাইয়ের কাছে আবার জানতে চাইবো যে আমরা আসলে কি ভালো একটা পাইপলাইনে আছে কিনা, যে প্রচুর খেলোয়াড় আমাদের সাথে ইনভলভ হবে, বা ওই প্রক্রিয়াটা কি আমাদের যে 7টা লক্ষ্য ছিল ওর মধ্যে আছে কিনা? আপনি বলেছেন যে আমরা 20টা জেলায় মনে হয় আমরা ক্যাম্প করেছি বা এক ধরনের প্রক্রিয়া শুরু করেছি, এটা আসলে কি বা কতদূর এগিয়েছে এটা যদি একটু বলেন আমাদেরকে। না, আমাদের এই পাইপলাইনে প্লেয়ার আসছে, প্লেয়ার যে আসছে অবশ্যই আসছে, বাট সেটা পর্যাপ্ত না, আরও প্লেয়ার আসতে হবে। আমরা স্কুল হকিটা শুরু করেছিলাম পরপর 2 বছর করেছি। আমরা 64 জেলাকে আমরা টাচ করার চেষ্টা করেছি সেই টুর্নামেন্টগুলোতে, এবং আমরা স্কুল হকি পরবর্তীতে যেটা করব, আমরা আপনাদের যে বিগত সময় আমরা যে টুর্নামেন্টগুলো করেছি, আমরা 10টা ভেন্যু করেছিলাম। সো আমাদের আগামীতে যে পরিকল্পনাগুলো রয়েছে, যে স্কুল হকি আমরা যখন করবো এরপরে, তখন আমরা 64 জেলাকে আমরা ভেন্যু করার পরিকল্পনা আমাদের রয়েছে। 64 জেলাতেই ভেন্যু করব, যাতে সেই জেলাগুলোতে হকিটাকে পপুলারিটি বাড়ে, প্লেয়ারের অ্যাট্রাকশন বাড়ে, এবং তাদের খেলার সরঞ্জাম, সবচেয়ে বড় জিনিস এটা আমার হকির জন্য, যে আমাদের খেলার সরঞ্জামগুলি এখানে খুব একটা অ্যাভেলেবেল না। সো আমাদেরকে কিন্তু জেলা পর্যায়ে তো অবশ্যই নাই, এবং জেলা পর্যায়ে যদি আমাদের এই খেলাগুলোকে ধরে রাখতে হয়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই তাদেরকে খেলার সরঞ্জামের ব্যবস্থা করতে হবে, এবং আমরা সেটা করছি। আপনার বিগত 2টা স্কুল হকিতে আমরা কিন্তু সমস্ত প্লেয়ারদের স্টিক দিয়েছি, প্যাড দিয়েছি, বল তো অবশ্যই দেওয়া হয়েছে, এবং যে জেলাগুলো আপনার নতুন খেলেছে সেই সব জেলাগুলোকে আমরা কোচ দিয়েছি, যাতে তারা ওখানে প্রশিক্ষণ করাই দিতে পারে, এবং যেসব জেলাগুলিতে খেলা হচ্ছে নিয়মিত, সেসব জেলার কোচ যারা আছে তারা প্রশিক্ষণ ক্যাম্প চালাচ্ছে। আর যেগুলো একেবারেই নতুন, যারা হকি আগে খেলেনি, সেসব জেলাগুলিতে আমরা নতুন কোচ দিচ্ছি, সেখানে তাদের প্রশিক্ষণ দেওয়াচ্ছি। সো এটা হয়তো একটু সময় নেবে, বাট আমরা মনে করি যে 64 জেলাকে আমাকে ইনভলভ করতে হবে। 64 জেলাকে আমরা ইনভলভ করতে পারলে আমার হকি বেরিয়ে আসবে। এখানে আরও 2টা জিনিস আমি মনে করি গুরুত্বপূর্ণ, সেটা হলো বিকেএসপি। আপনার প্রায় 5টা বিকেএসপি, 5টা 6টা বিকেএসপি রয়েছে, সমস্ত বিকেএসপিতে হকি চালু করতে হবে যদি হকির পরিবর্তন আনতে আমরা চাই। বিকেএসপি সবগুলোতে হকি পরিবর্তন করতে হবে। আমরা এটা নিয়ে মন্ত্রী মহোদয়কে একাধিকবার জানিয়েছি, এবং এফআইএইচ এর প্রেসিডেন্ট যখন এখানে এসেছিল, এবং এফআইএইচ এর প্রেসিডেন্টও কিন্তু মন্ত্রী মহোদয়কে একটা প্রস্তাব দিয়ে গিয়েছিল যে সমস্ত বিকেএসপিতে আপনারা হকি চালু করেন, আমি মিনিমাম প্রাইজে আপনাদেরকে এখানে সেন্ট টার্ফের ব্যবস্থা করে দিব। আর সেই সুযোগটাও কিন্তু আমরা এখন পর্যন্ত কাজে লাগাতে পারিনি। এবং আমি মনে করি বিকেএসপিগুলি চালু করা, সবগুলো বিকেএসপিতে হকি চালু করতে পারলে এটা একটা যেমন আমাদের প্লেয়ার বিহেভিয়ার একটা পজিটিভ সাইড আমাদের তৈরি হবে। পাশাপাশি পর্যায়ক্রমে, যেহেতু আমাদের সীমাবদ্ধতা রয়েছে, পর্যায়ক্রমে আমি মনে করি যে প্রত্যেকটা বিভাগীয় শহরে টার্ফ বসানোর ব্যবস্থা করতে হবে। আমরা যদি এই অবকাঠামোর সুযোগটা করে দিতে পারি, আমি মনে করি যে প্লেয়ার বের হওয়ার প্রচুর রাস্তাও তৈরি হবে, পর্যাপ্ত পরিমাণে প্লেয়ার বের হয়ে আসবে, এবং আমি তখন এই ন্যাশনাল টিম এখন যেমন যারা এই দেখা যায় একবার ন্যাশনাল টিমে ঢুকলে সে লং টাইম সে ওখানে লাস্টিং করে, তখন কিন্তু এই লং টাইম লাস্টিং করা টাফ হয়ে যাবে অনেক প্লেয়ারের জন্যই, কারণ একটার পর একটা প্লেয়ার বের হয়ে আসবে। দেখা যাবে এত কম্পিটিশন হবে, ব্যাকআপ প্লেয়ার থাকবে আমাদের, হ্যাঁ কম্পিটিশন থাকবে, যে কোনো সময় এক প্লেয়ারের জায়গায় আরেক জায়গায় রিপ্লেসমেন্ট হয়ে যাবে। সো আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের সরকারের সহযোগিতার প্রয়োজন রয়েছে। সরকারের সহযোগিতা ছাড়া বিকেএসপি এবং বিভাগীয় পর্যায়ে করা সম্ভব হবে না। কোচ হিসেবে আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে এই যে প্রশিক্ষণ ক্যাম্পগুলো হয়েছে বা সামনে আরও হবে, সেখান থেকে আসলে কেমন খেলোয়াড় উঠে আসবে, বা তাদের মধ্যে আসলে আপনারা কি খুঁজছেন বা কি ধরনের খেলোয়াড় খুঁজছেন আপনারা? অ্যাকচুয়ালি ন্যাশনাল ক্যাম্পে তো অ্যাকচুয়ালি পরীক্ষিত খেলোয়াড়রাই, আমরা এই ক্যাম্পে মাত্র 30 জন খেলোয়াড় কল পেয়েছে। সিলেকশন কমিটি এবং কোচ মিলে 30 জন খেলোয়াড় সিলেক্ট করেছি। এই 30 জন থেকে আমরা ফাইনালি 18 জন করব।
সো এইখানে তো যারা ভালো খেলোয়াড় তাদেরকেই ক্যাম্পে কল করা হয়। অ্যাকচুয়ালি ওই রহমত ভাই যেটা বললো যে সব ডিস্ট্রিক্টে যে প্র্যাকটিস করতেছে ওইখান থেকে খেলোয়াড় আসবে, ওইখান থেকে যখন ঢাকা লিগ হবে, তারপরে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ইউ চ্যাম্পিয়নশিপ, সেইখান থেকে সিলেক্টররা কোনো ভালো খেলোয়াড় দেখলে তখন তাদেরকে ন্যাশনাল টিমে কল করে। সো আমরা তো অ্যাকচুয়ালি পাই ন্যাশনাল ক্যাম্পের জন্য একদম পরীক্ষিত খেলোয়াড়, যারা ভালো খেলোয়াড়, যে 30 জন ভালো খেলোয়াড়, হয়তো 30 জনের বাইরে আরও আছে, কিন্তু 30 জনের বেশি নিয়ে ক্যাম্প করা সম্ভব না। রাইট। আচ্ছা, আমরা আবারও আলোচনায় ফিরবো। আমরা অবকাঠামো এবং পৃষ্ঠপোষকতা নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, উইলা স্পোর্টসে নিচ্ছি একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত উইলা স্পোর্টসে। আমরা কথা বলছিলাম বাংলাদেশ হকির বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে। আমরা জানতে চাচ্ছিলাম খাজা ভাই আপনার কাছে, হকির সরকারি পৃষ্ঠপোষকতা কেমন পাচ্ছেন আপনারা? দেখুন, হকি আমরা অবকাঠামো ক্ষেত্রে সুযোগ সুবিধাটা পাচ্ছি, বা সেটা পর্যাপ্ত না। এটা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে। আর ডেভেলপমেন্ট ক্ষেত্রে আমরা সহযোগিতাটা খুবই সীমিত, এবং আমি মনে করি যে এই জায়গাটায় ডেভেলপমেন্টটা তাদের এটা বাড়ানো উচিত। এবং এখন একটা শুরু করেছে অলরেডি। সো এটা যদি কন্টিনিউ করে আমি মনে করি এখান থেকে একটা ইন দ্য লং টার্ম এটার একটা ভালো এফেক্ট আসবে। কন্টিনিউ করতে হবে। এই বছর করলাম বা পরের বছর করলাম, তারপরে বন্ধ করে দিলাম, তাহলে এটা আমি মনে করি টাকার অপচয়। সো এটাকে কন্টিনিউ করতে হবে তাদেরকে। আপনারা কি প্রচেষ্টা আসলে নিয়েছেন যে সরকার থেকে কোনো একটা বরাদ্দ নিয়ে আসার ক্ষেত্রে, বা কোনো একটা আরও একটা স্টেডিয়াম পাওয়ার ক্ষেত্রে, কিংবা বিকেএসপি তো অনেকগুলো আছে, এর মধ্যে বাকি বিকেএসপিগুলোতে টার্ফ বসানো, এগুলো কি সরকারি অনুদান বা তাদের অর্থায়নের প্রয়োজন আছে? হ্যাঁ, এটা সরকারি অনুদান ছাড়া সম্ভব নয়। এগুলো হলো আপনার ধরেন মেজর সিদ্ধান্ত, এগুলি সরকারি সহযোগিতা ছাড়া কোনো ক্রমেই সম্ভব না। আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের চেষ্টা? আমরা তো এটা চেষ্টা করি। আমাদের ক্রীড়া পরিষদে আমরা এটা করেছি। বুন্টি মহোদয়কে যখন আমাদের সাথে সাক্ষাৎ হয় তখনও কিন্তু আমরা ওনাকে বলেছি যে আমাদের এখানে এই সুযোগটা করে দেন আপনারা। সো এখন তাদের এখন বাজেটের ব্যাপার থাকে, সো এই জিনিসটা হয় নাই। সো আমি মনে করি যে সীমাবদ্ধ আছে, এটা আমরাও জানি, বাট স্টেপ বাই স্টেপ যদি প্রতি বছর একটা সিদ্ধান্ত নেওয়া যে প্রতি বছর আমি একটা করে টার্ফ বসাই দিব, আমি মনে করি যে দেখা যাবে যে 10 বছরে মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় টার্ফ লেগে যাবে। সো স্টেপ বাই স্টেপ এটা আমার মনে হাত দেওয়ার সময় এসেছে, হাত দেওয়া উচিত। কারণ আপনি দেখেন ইভেন্ট এই হকিতে এখন যে ধরনের রেজাল্ট আসছে, আপনি যদি এই রেজাল্টটাকে ধরে রাখতে না পারেন এবং বা এটাকে বেটার করার চেষ্টা না করেন, তাহলে কিন্তু আপনার একা হকি ফেডারেশনের পক্ষে কিন্তু এগুলি সম্ভব না। একটু ইন্টারাপ্ট করি, আমি আবারও ফিরছি আপনার কাছে। দর্শক, নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে মির্জা ফখরুল সংবাদ মাধ্যমের সাথে কথা বলছেন। আমরা চলে যাব সেখানে সরাসরি। সমবেত হতে না পারি, সংগঠিত হতে না পারি, আমরা মিছিল করতে না পারি, সমাবেশ করতে না পারি, তার জন্য আপনার সেটাকে ওইভাবে দূরে সরিয়ে রাখছেন এবং নির্বাচনটাকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছেন। এইভাবে ছল চাতুরি করে, কৌশল করে, নির্যাতন দমন করে, দমন চালিয়ে তো আপনার গণতন্ত্র করা যাবে না, আর যাই করা হবে। প্রিয় বন্ধুগণ, আমরা একটা কথা একটু মনে করিয়ে দিতে চাই যে 2014 সালের 5-এর নির্বাচন, আজকাল অনেকেই বলা শুরু করেছেন যে বিএনপি ভুল করেছিল, বিএনপি ভুল সিদ্ধান্ত ছিল, বিএনপি যায়নি কেন, তাদেরকে খেসারত দিতে হচ্ছে, এই জন্যই তো দিতেই হবে, ট্রেন চলে গেছে, বাস চলে গেছে, এসব বলছে না, সুন্দর সুন্দর কথা অনেক। কিন্তু 2014 সালের 5-এর আমরা নির্বাচনে গেলাম না কেন? মৌলিক কথা, মৌলিক ফান্ডামেন্টাল কোশ্চেন ছিল সেখানে। সে ফান্ডামেন্টাল প্রশ্নটা কি ছিল? যে ব্যবস্থাটা এদেশের মানুষ মেনে নিয়েছিল এবং সেটা আওয়ামী লীগের প্রস্তাবে এসেছিল, এবং ওই জন্যই, যেটা এখন আর কেউ বলে না, ওরা 173 দিন হরতাল করেছিল, 173 days।
এবং সেই দিনও ওই আন্দোলনে একটিমাত্র কেসে 11 জনকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। ইফ ইউ রিমেম্বার প্লিজ, যদি মনে থাকে আপনাদের, শেরাটনের সামনে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা বললেই পাবেন যে সেই আন্দোলনে কতজনকে প্রাণ দিতে হয়েছে, কতদিন হরতাল হয়েছে, কতদিন বাস পোড়ানো হয়েছে, কতগুলো এগুলো করা হয়েছে। এখন কিন্তু ওনারা ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন, কিছুই করেননি জীবনে কোনোদিন কারোর সঙ্গে, কোনো অন্যায় আচরণ, একটা খারাপ কথা পর্যন্ত বলেননি। দর্শক দেখছিলেন নয়াপল্টন বিএনপি কার্যালয় থেকে মির্জা ফখরুলের প্রেস ব্রিফিং। আমরা আবারও আলোচনায় ফিরছি। খাজা ভাই, আপনার কাছে আবারও জানতে চাচ্ছি, বিকেএসপিতে অবকাঠামো না হয় আমরা একটু কম পাচ্ছি, ওখান থেকে খেলোয়াড়দের আসলে যোগানটা কেমন পাচ্ছি আমরা, বা বিকেএসপি আমাদের ক্রীড়াঙ্গনে আসলে কেমন ভূমিকা রাখছে, বিশেষ করে হকিতে? দেখেন, বিকেএসপিতে ছেলেরা যে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে সারা বছর, এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমার দেশের অন্য প্লেয়াররা কিন্তু পাচ্ছে না। সো স্বভাবতই আপনার কিন্তু বিকেএসপিতে ম্যাক্সিমাম প্লেয়ারে এখন ন্যাশনাল টিমে আসছে, এবং বিভিন্ন জেলার থেকে তারা যে প্লেয়ারগুলি বাছাই করে নিচ্ছে, সো বিভিন্ন জেলার প্লেয়ারগুলিও ওখানে কিছু কিছু করে ঢোকার সুযোগ হচ্ছে। বা এই বিভিন্ন জেলা থেকে কিছু কিছু করে প্লেয়ার ঢোকানোর সুযোগটা আরও বাড়ানো উচিত বলে আমি মনে করি। বিকেএসপি এই মানে সাভার যে বিকেএসপি রয়েছে, ওখানে প্লেয়ার সংখ্যা আরও বাড়ানো উচিত হকির, প্রথমত। দ্বিতীয়ত হলো বাকি বিকেএসপিগুলো তো অবশ্যই পর্যায়ক্রমে হকিটা চালু করে ফেলা উচিত। কোচের কাছে একটু জানতে চাচ্ছি যে বিকেএসপি থেকে উঠে আসা খেলোয়াড়দের মধ্যে আসলে কি ধরনের পটেনশিয়াল দেখছেন, এবং এর বাইরে থেকে যারা খেলতে আসে তাদের মধ্যে আসলে মানে পার্থক্য আছে কি কোনো ধরনের? অ্যাকচুয়ালি বাইরের খেলোয়াড় এখন আমরা ন্যাশনাল টিমে যারা যে 30 জন আছে, এখানে আমার মনে হয় 28 জনই বিকেএসপির স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট, কারেন্ট স্টুডেন্ট, সব মিলিয়ে আছে। আর বিকেএসপির থেকে ছাড়া তো খেলোয়াড় আমরা হকি পাবো না, এই কারণ একটাই, কারণ যেই ছেলেটা রাজশাহীতে ভালো খেলোয়াড় যখন ছোট অল্প বয়সে, তখন কিন্তু বিকেএসপি ওকে মানে ওদের পিক করে নিয়ে এসে ও বিকেএসপির স্টুডেন্ট তৈরি করছে, যার কারণে হকিটা বিকেএসপি কেন্দ্রিকই হয়ে গেছে। না, আবার আরেকটা ব্যাপার আছে যে আমরা হকি ফেডারেশন যে সেগুলো গ্রুপ ভিত্তিক প্রশিক্ষণগুলি করি, সেখানে যে ছেলেগুলি আমরা ক্যাম্পে নিয়ে এসে গঠন, ওই সবগুলো ছেলেরও কিন্তু অনেকে বিকেএসপিতে পরীক্ষা দিয়ে ঢুকে যাচ্ছে। সো সব সাইড থেকে আপনার ওখানে প্লেয়ার ঢুকছে। সেক্ষেত্রে ক্লাবগুলোর কি আমাদেরকে খেলোয়াড় ওইভাবে আসলে সাপ্লাই করতে পারছে না ন্যাশনাল টিমের জন্য বা মূল স্রোতে? এখনের প্রেক্ষাপট কি? ক্লাবগুলোর তো কন্ট্রিবিউশন অবশ্যই রয়েছে। আমি একটা জিনিস মনে রাখতে হচ্ছে, বাংলাদেশের হকিটা কিন্তু বাঁচিয়ে রেখেছে আপনার ক্লাবগুলো যদি কন্টিনিউয়াসলি লিগ না করতো, ছেলেরা যদি ক্লাবগুলি থেকে পয়সা না পেত, তাহলে কিন্তু হকি আরও মানে খারাপ অবস্থায় চলে যেত। সো এখানে আমি মনে করি ক্লাবগুলির এক বিশাল কন্ট্রিবিউশন রয়েছে। ক্লাবগুলি ছেলেদেরকে ধরে রেখেছে, এটা হকিতে ছেলেদের ধরে রাখার পিছনে একটা মূল কাজটাই কিন্তু করছে আপনার এই ক্লাবগুলো। সো তাদের গুরুত্বটা অবশ্যই ইম্পর্টেন্ট, এবং সেটা আরেকজনের গুরুত্ব এটা। আর বিকেএসপি থেকে যে প্লেয়ারগুলো আসছে, অবশ্যই বিকেএসপি সেখানে ম্যাক্সিমাম প্লেয়ার বিকেএসপির ছেলেরা ন্যাশনাল টিমে আসছে, এবং অন্যান্য জেলাগুলি সেইভাবে প্লেয়ারের যোগান দিতে পারছে না ন্যাশনাল টিমে। একটা সময় ছিল যখন ঢাকার প্লেয়ার আসতে হলো নবাববাড়ির থেকে এবং আর্মেনিটোলার থেকে। এমনও সময় ছিল যে জাতীয় দলে দেখা গেল 8 থেকে 10 জনই থাকতো ন্যাশনাল টিমে, থাকতো ওল্ড টাউনের। বাট ওল্ড টাউন তার সেই ইমেজটাকে ধরে রাখতে পারেনি। এটা তাদের, আমি মনে করি এটা তাদের সাংগঠনিক ব্যর্থতা, তারা এখানে ধরে রাখতে পারেনি। এবং ফরিদপুরের একটা বিশাল ছিল, ফরিদপুরের কিন্তু সবসময় ন্যাশনাল টিমে ভালো প্লেয়ার ছিল, হারুন নিজেও কিন্তু ফরিদপুরের ছেলে। সো ফরিদপুরের কিন্তু সেই যোগানটা এখন নাই আগের মতো। সো সেই জায়গাটা এখন আমি মনে করি যে অনেকটা দখল করে নিয়েছে আমি মনে করি রাজশাহীতে প্রচুর প্লেয়ার এখন বের হচ্ছে, এবং বাট সেই প্লেয়াররা ওখানে যাওয়া আবারও একটু যদি আপনাকে থামাই, আলোচনা আমরা আবারও ফিরবো। দর্শক, নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্ব নেয়ার পর প্রথম সংবাদ মাধ্যমে কথা বলছেন সেলিনা হায়াত আইভি। আমরা সরাসরি চলে যাব সেখানে। নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসাবে একটা ক্লিন সিটি এবং প্ল্যান ওয়েতে আমি কাজ করতে চাই। আপনারা জানেন যে আমাদের ডাম্পিংয়ের অবস্থা খুব খারাপ ছিল, আমাদের জায়গা ছিল না ডাম্পিং করার মতো। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ইতিমধ্যে আমরা প্রজেক্ট জমা দিয়েছিলাম গত টার্মেই। সেই প্রজেক্টটা ইতিমধ্যে পাস হবে ইনশাল্লাহ, সেটা আমরা কাজ করব। অর্থাৎ এক কথায় যদি আমি বলি, তাহলে নারায়ণগঞ্জকে প্ল্যান, ক্লিন
ওয়াটার এবং খেলাধুলা প্লেগ্রাউন্ড সহ আমি এইভাবে প্ল্যান করে কাজ করতে চাচ্ছি এবং প্রত্যেকটা ওয়ার্ডে না হলো অন্তত 3টা ওয়ার্ডের মাঝখানে একটা করে যেন খেলার মাঠ থাকে, সবুজ থাকে এবং আমাদের প্রত্যেকটা খালকে আমরা খনন করতে চাচ্ছি, উদ্ধার করতে যাচ্ছি। এই কাজগুলি আমাদের আগেই করা হয়েছে, এখন এই চলমান কাজগুলিকে আমরা শেষ করতে চাচ্ছি। আপনি যখন সবার উদ্দেশ্যে কথা বলছেন তখন বলেছিলেন ব্রিজের বিষয়টি সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার উদ্দেশ্যের বিষয়টি যদি মানুষের দীর্ঘদিনের দাবি, আজকে 43 বছর হলো বাংলাদেশ প্রায় 44 বছর। আমাদের শীতলক্ষার একটা ব্রিজ কিন্তু কাজ চলমান, সেটা হলো কয়লাগার দিয়ে, কিন্তু এটা নগরবাসীর জন্য খুব একটা যে উপকার আসবে তা না, এটা উপকার হবে কিন্তু নগরের জন্য, সিটি টু সিটি পশ্চিম এবং পূর্ব পাড়ের মানুষের যাতায়াতের জন্য একটা ব্রিজ আমাদের খুবই জরুরি। সেটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছি, মানুষের দাবিটাই তুলে ধরেছি এবং এটা আমি শেষ পর্যন্ত দাবি করে যাব এবং চেষ্টা করে যাব একটি ব্রিজ করার জন্য। মাননীয় মেয়র, আপনি তো আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ থেকে নির্বাচিত হওয়ার পরে আপনি একটা দল মধ্যে বুঝলেন যে নগর ভবন পরিচালনা করতে পারবেন না। আমি কিন্তু অতীত আওয়ামী লীগেই ছিলাম, আমার আইডেন্টিফিকেশন কিন্তু আওয়ামী লীগ, আমি প্রত্যেক সূত্রে আওয়ামী লীগ করি, কিন্তু বিগত 13 বছর আপনাদের পৌরসভা এবং সিটি কর্পোরেশন চালিয়েছি দলমতের ঊর্ধ্বে উঠেই, যার ফলে কিন্তু দলমতের ঊর্ধ্বে উঠে নৌকায় ভোট দিয়েছে মানুষ। এবং আমি আশা করব আমার এই নিরপেক্ষতা আমি এই সিটি কর্পোরেশনে বজায় রাখবো আমার চলে যাওয়ার শেষ দিনটি পর্যন্ত। এবং আমি নগরবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, এই নগর পূর্বে যেমন দলীয় প্রভাব মুক্ত ছিল, টেন্ডার মুক্ত ছিল এবং দুর্নীতি মুক্ত ছিল, এই আগামী 5 বছরে ইনশাল্লাহ আমি যা সাধারণ মানুষকে পাশে নিয়ে আমি এই দুর্নীতিমুক্ত নারায়ণগঞ্জ গড়তে চাই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ছিল, পূর্বেও দুর্নীতি ছিল না এখানে, আপনারা জানেন যে এখানে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, আমরা সেই আলোচনায় না যাই। আমি শুধু বলতে চাই আমার আইডেন্টিফিকেশন আমি আওয়ামী লীগ, কিন্তু আমি দলের ঊর্ধ্বে উঠে সিটি কর্পোরেশনে কাজ করব এবং এখানে কোনো ধরনের টেন্ডার, কোনো ধরনের অপকর্ম, কোনো ধরনের কোনো স্বজনপ্রীতির আশ্রয় এখানে কেউ পাবে না। নগরের জন্য, নগরবাসীর জন্য এটা সর্বদা উন্মুক্ত থাকবে। আমি সকলের মেয়র, আমি শুধু একক কোনো দলের নয়, আমি একটি দলের, আবারও বলি আমি বিলং করি। আমার আদর্শ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার বাবা আলী আহমদ চুনকা, জননেত্রী শেখ হাসিনা, কিন্তু আমি কাজ করব দলমতের ঊর্ধ্বে উঠে সকল মানুষের জন্য, সকল মানুষের জন্য, সেখানে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। আজকের এই মনে হয় এরকম একটি আনন্দ ঘন পরিবেশে যেখানে সকল কাউন্সিলর এখানে উপস্থিত, বিভিন্ন দলের বিভিন্ন মতের, আমার মনে এই ধরনের কোশ্চেন না করাই আমাদের জন্য শ্রেয়। আমি আমার অবস্থান যেটা ছিল সেটাই থাকবে, আমি আমার অবস্থান থেকে এক ফোঁটা নড়চড় হব না। মানুষ কখনো চেঞ্জ হয় না, অন্যায়ের বিরুদ্ধে আইবি প্রতিবাদ করবেই, অবিচারের বিরুদ্ধে আইবি সোচ্চার থাকবেই এবং সেটা যদি আমার নিজের সন্তান হয় তার বিরুদ্ধে দাঁড়াতে এতটুকু ইতস্ত করব না। খোদা হাফেজ, খোদা হাফেজ। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম নারায়ণগঞ্জে, যেখানে সেলিনা আইবি নবনির্বাচিত মেয়র, উনি দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে কথা বলছিলেন। আমরা আবারও আলোচনায় ফিরছি। তো খাজা ভাই, সময় খুব বেশি নেই, আমরা 2022 বিশ্বকাপ নিয়ে কি ধরনের স্বপ্ন দেখছি আসলে? 2022 বিশ্বকাপ স্বপ্ন সফল হবে তখনই যখন আমরা আমাদের কোনো স্পন্সর আমাদের জাতীয় দলের যদি আইসা হাল ধরে, আমার মনে হয় সেই ক্ষেত্রে আমরা এই চিন্তাটা করতে পারবো। এবং এটা অসম্ভব কোনো চিন্তা না আমি মনে করি। সো একটা আমরা ওই প্রত্যাশায় আছি, আমরা চেষ্টাও চালাচ্ছি যে আমাদের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য কোনো স্পন্সরের। সো আমরা যদি মনে করি যে এটা নিতে পারি, তাহলে আমরা হয়তো স্টেপ বাই স্টেপ এটা আগানো সম্ভব হবে। আমরা কোচ আপনার কাছে জানতে চাচ্ছি, খেলোয়াড়দের মধ্যে আসলে কি কোনো ধরনের দেখছেন, পটেনশিয়াল দেখছেন যে বাংলাদেশ বিশ্বকাপ পর্যন্ত যেতে পারবে? হ্যাঁ, সেটা তো আছে। আমরা যদি সম্পূর্ণ কোচিং স্টাফ যদি একসাথে কাজ করতে পারি, যদি ফেডারেশন ওইভাবে সাপোর্ট দেয়, ওই ধরনের স্পন্সর জোগাড় করতে পারে, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় হকি ডে বাই ডে খুব, যেটা গত বছর যে সাফল্য আছে এটা এর থেকে আরও বেশি সাফল্য পাবো বলে আশা করি। সময় খুব স্বল্প, আমি একটু জানতে চাচ্ছি খাজা রহমতুল্লাহ সংগঠক হিসেবে, আগে খেলোয়াড় হিসেবে কেমন বাংলাদেশ হকির জন্য? অ্যাকচুয়ালি একসাথে আমি খেলেছিও, উনি
তারপরে উনি আমাদের ম্যানেজারও হয়েছেন, তারপরে ফেডারেশনের সদস্য হয়েছেন, তারপরে জয়েন্ট সেক্রেটারি, দেন সেক্রেটারি, এখন সহসভাপতি, সব দিকে উনি সফল। তো খাজা ভাই আপনার কাছে একটু মাহবুব হারুন সম্পর্কে জানতে চাই। হারুনের পজিশনটা ছিল সেন্টার হাফ। আমি মনে করি যে সাদেক ভাইয়ের পরে যদি কোনো ভালো সেন্টার বাংলাদেশে এসে থাকে দ্যাট ইজ হারুন। এবং কোচ হিসেবে অবশ্যই আমি মনে করি সে কোচ হিসেবে এখনও তার সফলতা সে চালিয়ে যাচ্ছে। সো কোচ হিসাবে তার মূল্যায়ন আরও সময়ের ব্যাপার রয়েছে, কারণ তার আরও কোচিংয়ের সময় রয়েছে। এখন পর্যন্ত যেভাবে এগিয়ে যাচ্ছে আমি মনে করি সে খুব ভালো করছে, এবং যদি এটা সে প্রফেশনালি এটার পিছনে লেগে থাকে আমার মনে হয় তার জন্য অবশ্যই ভালো হবে, আমার হকির জন্য ভালো হবে। খাজা রহমতুল্লাহ, মাহবুব হারুন দুইজনকেই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই আবারও আলোচনা করব, অবশ্যই আমাদের এখানে আসবেন। দর্শক, আজ এ পর্যন্তই। অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব উইলা স্পোর্টসে আগামী দিনে। দেখতে থাকুন নিউজ 24।